This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। ফুল এন্ড ফাইনাল বিবরণ দেওয়ার জন্য ভয়াবহ অগ্নিকাণ্ডের যে অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে 14টি প্রাণ, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। চলে যাব শর্মিষ্ঠার কাছে। অনির্বাণ, এই মুহূর্তে জায়গায় রয়েছি, এই বাড়িটা পরিত্রাতার ভূমিকা নিয়েছিল এই হোটেলের ক্ষেত্রে। কেন এই কথাটা বলছি? এই দেখো, এখনো পর্যন্ত দমকলের পাইপ রয়েছে, এই পাইপ ব্যবহার করা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তাহলে আমি কোন জায়গাটা রয়েছি? তাহলে দেখো, ঠিক আমার সামনে হোটেলটা রয়েছে, মানে হোটেলের ঠিক পিছনের দিক। আমি তোমাকে একটা জিনিস দেখানোর চেষ্টা করবো, কিছু কিছু টুকরো টুকরো ছবি দেখাবো। দেখো, এই জানলাটা খোলা রয়েছে, এই জানলা খুলে এক ব্যক্তি প্রাণে বাঁচার চেষ্টা করে। যখন সে দেখছে তার ঘরের দরজা খুলে কালো ধোঁয়া, আগুন ছড়িয়ে পড়ছে, তখন সেই জানলা দিয়ে বেরোনোর চেষ্টা করে। জানলা দিয়ে বেরিয়ে দেখো, তার জুতো পরে রয়েছে এখনো পর্যন্ত, সানসেটে এখনো জুতো পরে রয়েছে, এবং কতটা দ্রুত তার সঙ্গে আগুন ছড়িয়েছে সেটা একটুখানি যদি দেখানোর চেষ্টা করি। এই দেখো, তুমি সিঁড়ি দেখতে পাচ্ছ, এই যে জায়গাগুলো, যে কাজগুলো রীতিমতো ভেঙে দমকল কর্মী সেখানে থেকে উদ্ধার কাজ করে, সেই জায়গাগুলোর আমি ছবি দেখাতে পাচ্ছি। আর আমি অনির্বাণ তোমাকে বলতে পারি, এখনো পর্যন্ত আমার নাকে পোড়া গন্ধ আসছে। দেখো সিঁড়ির কি অবস্থা, পুরো পুড়ে খাক হয়ে গিয়েছে ভেতরে, আর আস্ত বলে কিছু নেই। সিঁড়ির পাশাপাশি যে কটা কালো পাইপ রয়েছে, সেই সমস্ত পাইপ গলে গলে পড়েছে। আর এই হোটেলের পিছনের দিকেই কিন্তু 5-6 মাস ধরে কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেই কনস্ট্রাকশনের রডগুলো রীতিমতো পুড়ে গিয়েছে। এবার তোমাকে আমি দেখানোর চেষ্টা করব এলাকার মানুষটি কি বলছেন, কোথায় সবার প্রথমে আগুন লাগে। আমি দেখতে পাচ্ছি এসির যে পিছনের অংশটা থাকে তার উপরে একটা এক্সস্টের জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ কালো দাগ রয়েছে, বলা হচ্ছে ওটা একটা ফার্স্ট ফ্লোরের কিচেন। এখান থেকে সবার প্রথমে আগুন ছড়ায়, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে কিচেন, সেই আগুন দ্রুততার সঙ্গে 4 তলায় পৌঁছে যায়। এবার আমি আরো বেশ কিছু টুকরো ছবি দেখাবো। যখন ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় আগুন, তখন কিভাবে মানুষকে উদ্ধার করা হচ্ছে, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে। হ্যাঁ, আমি যে বাড়িটাতে রয়েছে সেটা তো একটা পরিত্রাতার ভূমিকা নিচ্ছে, কারণ এখান থেকে রীতিমতো আগুন নিয়ন্ত্রণে আনে। জানলার কাঁচ ভাঙা হয় সবার প্রথমে, যাতে আগুনের হলকাটা বেরোয়, ধোঁয়াটা বেরোয়, যেটা রীতিমতো দমকল কর্মীদের, কেন হোটেলে যারা ছিলেন তাদেরও রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, কারণ দম বন্ধ হয়েই 14 জনের মৃত্যু হয়েছে। আমি এই বরাবর এই লাইনটা ধরে যে কটা জানলা রয়েছে, আমি যদি জানি না ক্যামেরায় কতটা সম্ভব হচ্ছে, তবে অনির্বাণ আমি তোমাকে বলতে পারি যে ভয়ানক ছবি, কারণ প্রত্যেকটা জানলা পুরে কালো হয়ে গিয়েছে, এবং প্রত্যেকটা জানলা বোঝা যাচ্ছে যেহেতু আগুন এবং উপরের জানলাগুলো লোহার, তাই সেটা আগুনের তাপে বেড়েও গিয়েছে। সেই জানলাগুলো খোলা সম্ভব হয়নি, কিন্তু জানলার প্রত্যেকটা কাঁচ ভেঙে সেখান থেকে উদ্ধার করা হয়, সেখান থেকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সব থেকে বড় ব্যাপার যে এত বড় একটা হোটেল, এই এত বড় হোটেলে একটা বারবার যে বিষয়ের দিকে আমরা নজর দিচ্ছি, যে অভিযোগটা বারবার অভিযোগ উঠেছে যে স্প্রিং কলার কাজ করেনি, অ্যালার্ম কাজ করেনি, সেইগুলোও আমরা দেখতে পাচ্ছি যে পেছনের দিকে কিন্তু একেবারে তুমি যদি বাইরে থেকে দেখো তাহলে তুমি ভাবতেই পারবে না যে ভেতরে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই সেটা অন্তত স্পষ্ট হয়েছে গতকালের ঘটনায়, কারণ স্প্রিং কলার কাজ করেনি, কোনো অ্যালার্ম বাজেনি, আপনা থেকে যে জল পড়ে সেই জল পড়ার ব্যবস্থা নেই। শুধুমাত্র এই ব্যবস্থাটা দেখানোর জন্য এখনো পর্যন্ত দমকল কর্মীরা ভেতরে রয়েছেন, ফরেন্সিক বিশেষজ্ঞরা ভেতরে রয়েছেন, তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন, কারণ এখানে অনিয়ম হয়েছে সেটা তো স্পষ্ট, কারণ 2022-এর পর কোন রকম নতুন করে রিনিউ করা হয়নি সার্টিফিকেট। একেবারে শর্মিষ্ঠা আমাদের সঙ্গে থাকো, যেভাবে জানাচ্ছিল শর্মিষ্ঠা আত্রি যে স্প্রিংকলার কাজ করেনি, অর্থাৎ আগুন লাগলে এই ধরনের ঘটনাতে যেভাবে ফোয়ারার মতো জল ছিটকে গিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পারার কথা, যতক্ষণ পর্যন্ত না দমকল এসে পৌঁছচ্ছে, ব্যবস্থাগুলো সব ছিল, কিন্তু কোনোটাই কিন্তু কার্যকরী ছিল না, অর্থাৎ চালু ছিল না। দিনের পর দিন এই চালু না থাকা অবস্থায় হোটেলগুলোকে চলতে দিল কি, এবং তার সম্প্রসারণের অনুমতি বা মিলল কিভাবে, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু আপাতত আবারও ফিরে যাব যারা নিহত এবং যারা আহত হয়েছেন এই ঘটনাতে, তাদের কথা জানবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, তোমার কাছ থেকে জানতে চাইবো এখনো যারা চিকিৎসাধীন তাদের অবস্থা কেমন, কতজন চিকিৎসা করিয়ে ছাড়া পেয়েছেন এবং কতজন আশঙ্কাজনক রয়েছেন, আর যারা মারা গেলেন তাদের কি ধরনের ইনজুরি ছিল, বার্ন ইনজুরি ছিল, পড়ে যাওয়া ছিল, কি ছিল? দেখো, কলকাতা মেডিকেল কলেজে একজন চিকিৎসাধীন ছিলেন, কিন্তু আমরা যেটা জানতে পারছি যে স্বপ্না গুপ্তা নামে সেই ব্যক্তি, সেই মহিলা
তিনি মধ্যরাতে লামা করিয়ে অর্থাৎ নিজের রিস্কে নিজেকে ডিসচার্জ করিয়েছেন এবং ডিসচার্জ করিয়ে তিনি হাসপাতাল থেকে চলে গিয়েছেন। বাকি যাদের আনা হয়েছিল, যেমন নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন, যাদের মধ্যে 2 জন শিশু আছে 3 বছর এবং 10 বছর বয়স। আর.জি. কর মেডিকেল কলেজে যে 5 জন সকলেই ব্রড ডেড। আর কলকাতা মেডিকেল কলেজে 14 জনকে আনা হয়েছিল, তাদের মধ্যে 4 জন ডেথ এবং বাকি যে 10 জন তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই যে পুরো ছবিটা, এই পুরো ছবিটার ক্ষেত্রে অনির্বাণ, যেটা আমরা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে, 3টি মেডিকেল কলেজের চিকিৎসকদের সঙ্গে, ময়নাতদন্তের যারা বিভাগে যারা ফরেন্সিক মেডিসিনে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি যে অধিকাংশ ক্ষেত্রেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে দম বন্ধ হয়ে মৃত্যু, অর্থাৎ মৃত্যুকূপের মধ্যে যে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া, কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়া তারা ইনহেল করেছেন এবং কোনো রকমভাবে অক্সিজেন না পেয়ে কার্যত মৃত্যু কূপের মধ্যে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে। এটাই এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রতি ক্ষেত্রেই সেই ঘটনা। এবং এখানে একটু স্পষ্ট করে নিতে চাইবো আরেকবার আমাদের দর্শকদের জানানোর জন্য, যদি আরেকবার বলো যতজন মারা গেছেন, 14 জন মারা গিয়েছেন, এদের মধ্যে কতজন আগুনে পোড়ার জন্য মারা গেছেন আর কতজন অগ্নিকাণ্ডের ফলে যে ভয়ঙ্কর ধোঁয়া এবং ওই করিডোর দিয়ে বেরোতে না পেরে আটকে পড়ে দম বন্ধ হয়ে নিঃশ্বাস আটকে মারা গিয়েছে? দেখো, এই যে 14 জন, এই 14 জন 3টি সরকারি যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেই 3টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়না তদন্ত হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর ক্যাটেগরিক্যালি বলা সম্ভব যে কার কী কারণে মৃত্যু হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে তারা দেহ পর্যবেক্ষণ করে যেটা তারা জানাচ্ছেন যে বেশিরভাগ ক্ষেত্রেই যত না আগুনে পোড়া বেশি কারণ, তার চেয়ে অনেক বেশি কারণ হচ্ছে দম বন্ধ হয়ে আসা, অর্থাৎ অক্সিজেনের অভাবে যে কালো ধোঁয়া, কুণ্ডলি পাকা কালো ধোঁয়া সেখানে তৈরি হয়েছিল, সেই ধোঁয়ার হাত থেকে তারা মুক্তি পাননি। সেই ধোঁয়া তাদের শরীরের মধ্যে ঢুকে তাদের শরীরে, দেহের মধ্যে অক্সিজেনের ঘাটতির পরিস্থিতি তৈরি করেছে এবং তারই জেরে তাদের মৃত্যু হয়েছে। একেবারে সৌরভ আমাদের সঙ্গে থাকো, শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু এই দম বন্ধ হয়ে আসাটা কেন? তার কারণ যে হোটেলটায় কার্যত কোনো বিধি মানা হচ্ছিল, মানে সব ছিল লোক দেখানো, কিন্তু কার্যকর ছিল না কিছুই। যেমন স্প্রিংকলার, আগুনের ফোয়ারার মতো আগুন লাগলে জল ছড়িয়ে আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থা কাজ করেনি। ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেম যা যা ছিল, অগ্নি নির্বাপন ব্যবস্থা যা যা ছিল, তার কিছুই কাজ করেনি। তার সঙ্গে আরেকটা ভয়াবহ বেআইনি ঘটনা ঘটছিল। কি ঘটছিল? অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিলে আসলে বন্ধ ছিল হোটেলের ইমার্জেন্সি দরজা। এই যে দম বন্ধ হয়ে একের পর এক মানুষ মারা গেছেন, আপনারা শুনছিলেন, আমাদের প্রতিনিধি সৌরভ বলছিল যে প্রাথমিকভাবে যাদেরকে নিয়ে আসা হয়েছিল 5 জন তো একেবারে ব্রড ডেড, অর্থাৎ মৃত অবস্থাতেই হাসপাতালে এসেছিলেন এবং ডাক্তাররা যা দেখে বুঝতে পেরেছেন যতটুকু না আগুনে পোড়ার চিহ্ন, যতটা না আগুনে পোড়ার চিহ্ন, তার থেকে অনেক বেশি দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয়ে মারা যাওয়ার কারণে মৃত্যুর ঘটনা। যদিও ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এখনো হাতে আসেনি, কিন্তু সেটা পেলেও তার আগেই প্রাথমিকভাবে যেটা ডাক্তাররা দেখে বুঝতে পেরেছেন, চোখের দেখায় যে বার্ন ইনজুরি সেক্ষেত্রে খুবই কম কারণ ছিল। তার কারণটা কি ছিল? কারণ হচ্ছে বন্ধ ছিল হোটেলের ইমার্জেন্সি দরজা। ইমার্জেন্সি দরজার পিছনে ডাই করে রাখা ছিল নির্মাণ সামগ্রী, যেটা একেবারে বেআইনি। আগুন লাগলে যাতে করে কেউ দ্রুত বেরোতে পারেন, ওই ঘটনাস্থল থেকে যাতে মানুষ বেরিয়ে যেতে পারেন, তার জন্য এমার্জেন্সি দরজা সবসময় খোলা থাকবে এবং খোলা থাকার মতো প্রভিশন থাকবে, অর্থাৎ তার সেই ব্যবস্থা রাখা থাকবে। এটাই নিয়ম, সেই নিয়ম মানা হয়নি। এমার্জেন্সি দরজার পিছনে ডাই করে রাখা নির্মাণ সামগ্রী, আর আগুন লাগার পর পালিয়ে বাঁচার কোনো সুযোগই সে কারণে পাননি হোটেলের আবাসিকরা। তাই এমন লাইন দিয়ে দম বন্ধ হয়ে কালো ধোঁয়ায় নিঃশ্বাস আটকে মৃত্যু। বছরখানেক আগে ঢাকুরের একটি বেসরকারি হাসপাতালে যে ঘটনা দেখেছিলাম, এবার একই ঘটনার সাক্ষী থাকতে হলো মেচুয়া বাজার। ঠিক দোতলায় সেই ইটের গাঁথনি অংশে ছিল রেস্তোরাঁ। সেই রেস্তোরাঁকে 3 মাস আগে পানশালায় রূপান্তরিত করা হয়। আবগারি দপ্তর এবং কলকাতা পুরসভার যে ধরনের অনুমতি এক্ষেত্রে প্রয়োজন, সে অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি, অথচ পানশালা তৈরি হয়ে গেল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশেপাশে রয়েছে স্কুল এবং বিভিন্ন মন্দির, সেখানে এই ধরনের পানশালা কিভাবে তৈরি হয়? এই পানশালা তৈরির জন্য যাবতীয় নির্মাণ সামগ্রী সেই আপৎকালীন গেটের সামনে রেখে দেওয়া হয়, যে কারণে সেই আপৎকালীন দরজাও খোলা সম্ভব হয়নি বলে সূত্রের খবর। পাশাপাশি ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপন যন্ত্রগুলোর একাধিকই মেয়াদ উত্তীর্ণ। দমকল সূত্রে জানা গিয়েছে যে ভেতর থেকে প্রায় 8 থেকে 10টি দমকলের ফায়ার এক্সটিংগুইশার উদ্ধার করেন। সেই জায়গায় দাঁড়িয়ে যায় সেগুলো বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। এর দায় কে নেবে? পুরসভা, দমকল, পুলিশ, নাকি সবাই মিলে সমবেতভাবে দায় নেবে?
নাকি শুধুমাত্র হোটেল মালিকের ওপরেই দায় চাপানো হবে, সেটাই কিন্তু এখন দেখার। কিন্তু এই ধরনের ঘটনা অতীতেও দেখা গিয়েছে, তারপর কমিটি তৈরি হয়েছে, কিন্তু সেই কমিটি কতটা নজরদারি রাখে সেটা কিন্তু প্রশ্ন তুলে দিল মেচুয়া বাজারের এই মর্মান্তিক ঘটনায়। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। দাও দাও করে যখন এই হোটেল জ্বলছে তখন এক কর্মী কোনো রকমে সেখান থেকে বেরোতে পারেন, প্রাণে রক্ষা পান, কিন্তু তিনি অত্যন্ত কষ্টের মধ্যে আছেন, যন্ত্রণার মধ্যে আছেন। সেই অবস্থায় আমাদের প্রতিনিধি তার সঙ্গে কথাও বলেছেন। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, কি বলছেন, কিভাবে পুরো বিষয়টা ঘটলো, কি দেখেছেন তিনি? আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তি শুয়ে আছে, তিনি ওই হোটেলের কর্মী, কোনো রকমে নিজের প্রাণটা বাঁচাতে পেরেছেন, কিন্তু অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছেন, তিনি কষ্টের মধ্যে আছেন, কোনোভাবে তিনি বেঁচে ফেরেন সেই অবস্থা। তার মধ্যে মানসিক যন্ত্রণাও প্রবল, 14টা প্রাণ চলে গিয়েছে। আর এই হোটেলে তিনি কাজ করতেন, সেই হোটেল পুরো পুড়ে খাক হয়ে গিয়েছে। গুচ্ছ প্রশ্ন উঠছে, অনিয়ম কি হয়েছে, বেনিয়ম কি হয়েছে, নানা প্রশ্ন উঠলেও যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত মর্মান্তিক, মারাত্মক। সুশোভন আমাদের প্রতিনিধি এই হোটেল কর্মীর সঙ্গে রয়েছেন। সুশোভন, কি বলছেন তিনি এখন? দেখো, সঞ্জয় দাস তিনি সেখানেই কাজ করতেন এবং তিনি সেখানে আহত হয়েছেন। আপনাকে জিজ্ঞাসা করব, আপনি কিভাবে পড়ে গেলেন বা আহত হলেন, আর কি দেখেছিলেন আপনি গতকাল? আমি স্যার 5 ফ্লোরে কাজ করছিলাম। 5 ফ্লোরে কাজ করতে করতে স্যার বিশাল ধুঁয়ো ওই গ্যাস হচ্ছিল স্যার। আমি চেষ্টা করলাম কি সিঁড়ি দিকে নিচনে যেতে পারবো স্যার, কিন্তু যেতে পারলাম না। সিঁড়িতে ধরে ধরে আমি কীরকম ছাদে উঠলাম স্যার, আমি নিজের বুঝতে পারছি না স্যার। পুরো আমার শ্বাসকষ্ট হয়ে গেছিলো স্যার, ছাদে পুরো স্যার ধোঁয়া হয়ে গেছিলো। তারপরে স্যার আমার মনে হচ্ছে স্যার আমি মরে যাব, বাঁচবো না। সিঁড়ির দিকের পিছু বিল্ডিং দিকে ধীরে ধীরে আমি নামার চেষ্টা করলাম। তারপরে 3 মঞ্জিলে 3 তলা থেকে স্যার পড়ে গেছি। তারপর আমার বন্ধুবান্ধব হসপিটাল নিয়ে গেছে স্যার, এটাই আমি জানি স্যার। তা আপনি যে পড়ে গেলেন সেটা মানে কোথা থেকে নামার চেষ্টা করছিলেন বলে পড়ে গেলেন? আমি স্যার ছাদ দিকে চেষ্টা করছিলাম স্যার। আমার পুরো শ্বাসকষ্ট স্যার ওখানে হয়ে গেছিলো, আমি উপরও বাঁচতে পারতাম না, এইরকম কানেকশান ছিল স্যার। মানে ওখান থেকে যে পড়ে গেলেন সেটা কি ওই একদম হোটেলের বাইরের দিক দিয়ে চেষ্টা করলেন? হ্যাঁ স্যার, ওখান থেকে যেরকম বাইরের দিকে আমার যেরকম মনে হচ্ছিল কি আমি বাঁচবো না, পুরো শ্বাসকষ্ট হয়ে গেছিলো স্যার, পুরো ধোঁয়া হয়ে গেছিলো স্যার। আমি ভাবলাম কি এমনি আমি মরেও যাবো। সুশোভন, একটা প্রশ্ন একটু জানতে চাইছি, প্রচুর অনিয়ম আছে এই হোটেলে, এই প্রশ্নটা বারবার করা হয়েছে। তিনি তো কাজ করতেন ওই হোটেলে, তিনি জানতেন যে হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলো কাজ করছে কি করছে না, এমার্জেন্সি গেট বন্ধ রয়েছে, সেখান দিয়ে বেরোনোর উপায় নেই, এগুলো জানতেন তিনি? একেবারে সেই প্রশ্নই করব। আচ্ছা, ওই জায়গায় যেখানে আপনি হোটেলে কাজ করতেন, ওই হোটেলে যে ফায়ারের যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো কাজ করে কি করে না আপনি জানতেন? ওটা কোনোদিন আমার সামনে কোনোদিন ইউজ হয়েও না স্যার, আর আমি জানিও না স্যার। আর আমি নিজের কীভাবে আমি কোথায় দিকে কী করেছি স্যার আমি নিজের বুঝতে পারছি না স্যার। আমি যতদিন কাজ করেছেন ওখানে, সেই জায়গায় কোনোদিন দেখেছেন যে ওটা ঠিকঠাক করতে লোক এসছে বারবার ওটাকে মেকানিক? ওটা কোনোদিন দেখি নাই স্যার। মানে ওটা লাগানো ছিল কিন্তু মেইনটেনেন্স করার লোক তো আসে বছর আগে। কোনোদিন আমি দেখলাম না স্যার। আপনি কত বছর কাজ করেছেন? আমি তো এমনি 4 বছর আমার হয়ে গেছে স্যার ওখানে। 4 বছর কাজ করছেন, তার মধ্যে কোনোদিন হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা মেইনটেইন করতে, অর্থাৎ ওটা যে রয়েছে লাগানো সেটাকে ঠিকঠাক কাজ করছে কিনা দেখবার জন্য কোনোদিন কাউকে আসতে দেখেননি। কাজ করা তো দূরের কথা, এই হচ্ছে মৃত্যু মুখ থেকে ফিরে আসা, কোনো মতে ওই মুহূর্তে পালিয়ে বাঁচা হোটেলের কর্মীর, ওই মেচুয়া বাজারের হোটেলের কর্মীর বয়ান। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর গাফিলতির মধ্যে, শুধু গাফিলতি না, কার্যত প্রাণঘাতী ব্যবস্থা তৈরি করে হোটেল চলছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন 3 জন অতিথি। আমার সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে মুখপাত্র রাজস্বী লাহিড়ী, আমার সঙ্গে রয়েছেন আইনজীবী শুভম দাস, শুভম তৃণমূলকে সমর্থন করেন, এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। আমি শুরু করবো শুভম আপনার কাছ থেকে। কলকাতা শহরে একের পর এক এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায় যে আমাদের যৌতুক গৃহের মধ্যে কার্যত বাস করতে হচ্ছে, কিন্তু তারপরে কর্পোরেশন চালায় তৃণমূল, সরকার চালায় তৃণমূল, কিন্তু একের পর এক যৌতুক গৃহ এরকম তৈরি হতেই থাকে শুভম, বছরের পর বছর। শুভম শোনা যাচ্ছে?
না, শুভমের সঙ্গে বোধহয় কোনো কারণে যোগাযোগে সমস্যা হচ্ছে। শুভম, শোনা যাচ্ছে এবার আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুভম, একের পর এক অগ্নিকাণ্ড হয়, আমরা আবিষ্কার করি আমরা আসলে যৌতুকগৃহে বসবাস করছি। এই শহরের কর্পোরেশন চালায় তৃণমূল, রাজ্যের সরকারও চালায় তৃণমূল। কেন হয় শুভম, এই যৌতুকগৃহগুলো তৈরি হয় কেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক অনির্বাণদা, এটা যে ঘটনা ঘটেছে এবং যে সময়ে ঘটেছে কোনো মৃত্যুই কাম্য নয়, এবং এই জাতীয় যে ঘটনা সেই ঘটনা স্বাভাবিকভাবে উদ্বিগ্ন হওয়ারই মতন। তো স্বাভাবিকভাবে যে দায়িত্ব বা যেই করণীয় কাজগুলো আপনি যেরকমটা বললেন যে কর্পোরেশন আমাদের চালানো হয়, কর্পোরেশন আমাদের দ্বারা, সরকার আমাদের দ্বারা। আপনারা জানবেন যে গতকাল রাতে যখন এই ঘটনা ঘটেছে সেখানে আমাদের দলের পক্ষ থেকে বা যারা প্রশাসনিকভাবে সেগুলো দায়িত্ব সামলায় তারা সেখানে উপস্থিত ছিলেন, তারা চেষ্টা করেছেন, তারা সেখানে পাশে থেকেছেন, তারা যথাযথ চেষ্টা করছেন। কিন্তু অবশ্যই এই যে ঘটনা অনভিপ্রেত একটি ঘটনা, যে ঘটনা সেটা উদ্বিগ্নজনক একটা ঘটনা। কিন্তু শুভম, গতকাল রাতে আমি যারা উপস্থিত থেকেছেন তাদের উপস্থিত থাকাকে কিছুমাত্র ছোট না করেই বলছি, গতকাল রাত্রে ওখানে গিয়ে উপস্থিত হয়ে মৃতদেহ বহন করা ছাড়া কার্যত আর কোনো কাজ ছিল না। রাজর্ষি, মানেন তো এই কথাটা? গতকাল রাতে যেই যান না কেন বা আজ এখন যেই যান না কেন, তাদের কারুর হাতে আর একটি মানুষের প্রাণ বাঁচানোর মতো কোনো সময় অবশিষ্ট নেই। রাজর্ষি, অনির্বাণদা, আপনি একটু আগে যে কর্মীর কথা বলছিলেন, যার ইন্টারভিউটা নিচ্ছিলেন, উনি যে বললেন অগ্নি নির্বাপক, আমরাও তো বিভিন্ন মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করি, আমাদের না হঠাৎ করে একটা ফায়ার ড্রিল হতো, এবং অতর্কিতে আচমকা কোনো না জেনে টু গেট অ্যাকাস্টমড উইথ দ্য সিচুয়েশন, বাই চান্স যদি আগুন লাগে তাহলে পরে কিভাবে ওই বেরোনোর রাস্তাটা কিরকম কি হবে না হবে, কিভাবে বেরোনো যাবে, কিভাবে টোটাল লোকজনকে বার করে নিয়ে যাওয়া যাবে। এবং আমাদের প্রত্যেককে কিন্তু এই ট্রেনিংটাও দেওয়া হয় অফিসে যে ফায়ার এক্সটিংগুইশার কিভাবে অপারেট করতে হয়, এবং কিভাবে আগুন লাগলে তার জন্য কোন জিনিসটা ব্যবস্থা করতে হবে। মানে যদি ইলেকট্রিক শর্ট সার্কিট হয় তাহলে পরে যে গ্যাসীয় যেটা আছে ওটাকে করতে হয়, এবং যদি কোনো তরল বস্তু থেকে কিছুতে লেগে যায় তাহলে পরে ওই যেটা লিকুইড যেটা স্প্রে করে সেটা করতে হয়। কিভাবে করতে পুরো জিনিসটা ট্রেনিং দেওয়া হতো। এই ট্রেনিংটা কিন্তু এটা দেখার কথা কিন্তু দমকলে, এবং এই সমস্ত বড় বড় বিল্ডিং গুলোতে দমকল থেকে এসে ট্রেনিং দেওয়া হতো, কারণ আমাদের অফিস সেই ইনিশিয়েটিভটা নেওয়া হতো। তো এই ইনিশিয়েটিভ গুলো, এবং যতবার আগুন লেগেছে, কি স্টিফেন হাউস, কি এমআরআই তো তাও বড় জায়গা ছিল, বেরোনোর একটা রাস্তা ছিল, কিন্তু দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এই যে বড় বাজারের মধ্যে ঘিঞ্জি জায়গায় এই যে এগুলো কি কর্পোরেশন এবং দমকল প্রতিবার এই কথাটা বলা হয়, কেন একটা আলাদা এক্সিট পয়েন্ট, একটা হোটেলে তো আলাদা এক্সিট পয়েন্ট থাকার কথা। এর একটা কারণ আছে রাজর্ষি, এর একটা কারণ আছে। শুভম সে কারণটা স্বীকার করবেন কিনা আমি জানি না, কিন্তু এ রাজ্যের দমকল মন্ত্রী নিজেই এর আগে বেশ কয়েকবার স্বীকার করেছেন। এখন দেখতে পাচ্ছেন আপনারা ফিরহাদ হাকিম, শহরের মেয়র, তিনি উপস্থিত রয়েছেন। ঠিক একইভাবে তিনি যখন এই দক্ষিণ কলকাতার বুকে একটি শপিং মলে কিছুদিন আগে আগুন লেগেছিল উপস্থিত হয়েছিলেন। সেখানে শপিং মলের সঙ্গে লাগোয়া যে রেস্টুরেন্টগুলো ছিল সেগুলো বন্ধ করা হয়েছিল, তার কারণ অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না বলে মেয়র বলেছিলেন। তারপর আবার সেটা চালু হয়েছে। সুজিত বসু, রাজ্যের দমকল মন্ত্রী, তিনিও বলছেন, দমকল মন্ত্রী তিনি বলছেন যে গাফিলতি ছিল। কি বলছেন সুজিত বসু, আসুন একবার শুনে নি। চতুর্দিকটা গ্লাস এবং যেভাবে আবদ্ধ আছে সব কিছুভাবে কাঠ ফাট দিয়ে যে ঢুকতে এন্ট্রি নিতে আমাদের খুব কষ্ট হয়, কিন্তু আমরা এন্ট্রি নিই এবং অনেক লোক ছাদেও উঠে যায়। আমরা ল্যাডার লাগিয়ে সেই লোকগুলোকে উদ্ধারও করি। তো আগুনটার থেকে স্মোক বেশি হয়, আগুন কন্ট্রোল হয়ে যায়, কিন্তু তারপর গ্যাস সিলিন্ডারও বাস করে, কিন্তু যেটা হয় স্মোক এমনভাবে ছড়িয়ে পড়ে যেটা লোক শ্বাসকষ্টতে লোক মারা যায়। বেআইনিভাবে ওখানে কিছু কাজকর্ম হচ্ছিল, আমাদের যেটা খবর পাচ্ছি ওখানে কিছু কাজকর্ম, কিছু কাঠের কাজ ফাজ ওখানে কিছু হচ্ছিল, সেটা আমাদের লোকেরা বলেছে। নকশা এখানে আছে কি না আছে এটা আমাদের এখনো জানা নেই, আমরা এগুলো এনকোয়ারি করছি। যতদূর সম্ভব এরা বেআইনি সমস্ত কিছু করেছে। শুভম, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে। দেখুন দমকল মন্ত্রী কিভাবে বলছেন নকশা আছে কিনা জানা নেই, বেআইনি চলছিল কিন্তু জানতেন না, নিশ্চিতভাবে জানতেন না, জানলে নিশ্চয়ই করতে দিতেন না। আমি 14 বছর একটা রাজ্য চালিয়ে একটা শাসক দল এত কম জানে কি করে?
দেখুন, এই মুহূর্তটা বা এই সময়টা অত্যন্ত কষ্টকর, অত্যন্ত বেদনাদায়ক। আপনারা জানেন, আপনারাই দেখাচ্ছেন যে এখন যখন অগ্নিকাণ্ড কিছুটা কমেছে তখন সেখান থেকে মৃতদেহ বেরিয়ে আসছে। এই মুহূর্তে আগে উদ্ধার কার্য বা সেইগুলো যারা সেখানে যদি কেউ এখন আটকে থাকে বা কারো যদি কোনো জিনিসপত্র সেখানে থেকে থাকে এটাকে কোনোভাবে উদ্ধার করা সম্ভব, সেটা করবার উচিত। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে এই ঘটনার পাশাপাশি আরো একটা বিরাট বড় ঘটনা যার দিকে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে, অগুন্তি কোটি কোটি মানুষ যেদিকে তাকিয়ে রয়েছে। আসলে বড্ড ভুল সময়, যেরকম ঘটনা আমি প্রথমেই বললাম, অনবৃপেদ একটা ঘটনা, দায়িত্বহীন ভাষায় যেটা মানে খারাপ লাগলেও মানে বললেও শুভম, আমি সব বুঝতে পারছি, কিন্তু বারবার ঘটবে, 12-14 জন করে মানুষ মারা যাবে আর অর্থহীন ভাষায় তার নিন্দা করবেন এবং কিছু গাফিলতির কথা বলবেন, কিছু বেআইনির কথা বলবেন, তারপরে আপনারাও ঘুমোতে চলে যাবেন আর সাধারণ নাগরিকও আবার যেমন আমরা তো প্রত্যেক দিন পরের দিনের জীবনের জন্য গ্রাসাচ্ছাদনের জন্য সকালবেলা ব্যাগ বগলে করে বেরিয়ে পড়বেন। এছাড়া তো সত্যি বোধহয় আমাদের সামনে কোনো উপায় নেই, কিন্তু ব্যাগ বগলে যে মানুষটা বেরোলেন আজকে বাড়ি থেকে, তিনি যে বাড়িতে ফিরবেন তার কোনো গ্যারান্টি নেই। দেবাশিস বাবু, আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসছি, তার কারণ রাজ্যের দমকল মন্ত্রী এটাকে বারবার বলেছেন এই যে মানা হচ্ছে কিনা নিয়মগুলো, এটা তো চালু হোটেল, নতুন তৈরি হচ্ছিল না, পানশালাটা নতুন তৈরি হচ্ছিল, তার জন্য বেআইনিভাবে সেটা তৈরি করা হচ্ছিল। কর্পোরেশন বলুন আর দমকল বলুন, ইন্সপেকশনের স্টাফ ভয়ঙ্কর কম, বছরের পর বছর লোক নেওয়া হয় না। গোটা রাজ্যে যতগুলো জেলা আছে সেই জেলা পিছু 5 জন করে ইন্সপেক্টর নেই, ফায়ার ইন্সপেক্টর নেই জেলা পিছু। দেবাশিস বাবু, হ্যাঁ, আমি দেখুন আজকে যাই আলোচনা করব, যতই দুঃখ বেদনা ইত্যাদি প্রকাশ করি না কেন, এগুলো সব পোস্টমর্টম হবে, কারণ ঘটনাটা ঘটে গেছে। আমরা সবাই জানি যে এই যে অগ্নি নির্বাপক যন্ত্র যেটা রাজশ্রী বলছিল, এটা তো আইনগতভাবে বাধ্যতামূলক। এছাড়াও কম করে 17 থেকে 18টা লাইসেন্স লাগে একটা হোটেল বা কোনো কিছু চলাবার জন্য, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ফায়ার লাইসেন্স থেকে শুরু করে শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট থেকে শুরু করে। যে প্রশ্নটা আপনি করছিলেন অনির্বাণ, যে এই যে লাইসেন্সগুলি, যে স্ট্যাটুটারি অব্লিগেশন, এই জায়গাগুলো, এগুলো তো সম্পূর্ণভাবে কর্পোরেশন থেকে আসবে, প্রশাসন থেকে আসবে, এই জায়গাগুলো তো চরম গাফিলতি আছে। অতএব আজকে গাফিলতির দায় মানে দায়টা স্বীকার না করে আমরা ব্যস্ত হয়ে পড়ছি যে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার। মানে আমরা একটা কথা বলি না যে বিবেচক কারা, দূরদৃষ্ট কারা আর অবিবেচক কারা, মানে যারা আমি আগে থেকে যদি কোনো জিনিসকে না ভাবতে পারি, আমার জিনিসগুলো যদি আমি সেভাবে প্ল্যান করে না করতে পারি, আমি কাজগুলো যদি না করি, তাহলে তো আমি অবিবেচকের মতো কথা বলবো, অদূরদৃষ্টের মতো কথা বলবো, যেটা আজকে আমাদের সরকারের তরফ থেকে হচ্ছে। বা আপনি দমকল মন্ত্রী বলুন, তিনি কি জানেন না যে এখানে এই ধরনের ঘটনা ঘটছে? তিনি তাহলে কথা বলেননি কেন পুরমন্ত্রীর সাথে? একই দলের লোক, আজকে 14 বছর ধরে যে প্রশ্নটা আপনি করছেন, এটা শুধু একটা যৌতুকগৃহ নয়, এরকম হাজারটা যৌতুকগৃহতে মানুষ আজকে দাঁড়িয়ে আছে। এবং এই রাজশ্রী হাত তুলছেন মাঝখানে, রাজশ্রী সম্ভবত কিছু বলা যায়। রাজশ্রী, আমরা কেউ কি সত্যি মনে করি যে তৃণমূলের কাছে বা কর্পোরেশনের কাছে কোনো খবর ছিল না? যেখানে 1 কিলো বালি বাড়ির সামনে পড়লে পরে কাউন্সিলরের লোক চলে আসে, কি কাজ হচ্ছে কাটমানি দাও, প্রত্যেক কাউন্সিলরকে ধরা হোক, কাউন্সিলরের টিমের প্রত্যেকটা লোককে ধরা হোক, যারা সকালবেলা বেরিয়ে পড়ে 10টার সময় বাইক নিয়ে গোড়া ওয়ার্ড চত্বর দেয়, কোথায় কোন বাড়িতে কি কাজ হচ্ছে, কোন বাড়ির সামনে ময়লা ফেলা হচ্ছে, তার কাছ থেকে 10 টাকা তুলতে হবে, 20 টাকা করে তুলতে হবে। এটা কলকাতা কর্পোরেশন। আমি শুভমের কাছে জিজ্ঞাসা করবো। শুভম, কলকাতা কর্পোরেশনের বিশেষ করে কাউন্সিলরদের এবং তার সঙ্গী সাথীদের বিভিন্ন সময় যে ধরনের অতি সক্রিয়তার কথা জানতে পারা গেছে, বেআইনি নির্মাণের সঙ্গে অতি সক্রিয়তার কথা জানতে পারা গেছে, এমনকি আইনি নির্মাণকেও জোর করে জবরদস্তি বন্ধ করে দেওয়া হয়েছে বলে এমনকি মানুষকে হাইকোর্ট পর্যন্ত ছুটতে হয়েছে নিজের বাড়িতে ইট বালি সিমেন্ট ফেলে নিজে কাজ করবার জন্য। তারপরে এত বড় একটা বেআইনি নির্মাণ এলাকাতে কাউন্সিলর কিছু জানতেন না, রাজশ্রী বাবুরা বিশ্বাস করতে চাইছেন না। শুভম, সেটা তো রাজশ্রী বাবুরা বা রাজশ্রী দ্বারা তারা এগুলো বিশ্বাস নাই করতে পারে, তারা অনেক কিছু বিশ্বাস করে না। হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা বা কিছু এদিক ওদিক ঘটনা, সেই ঘটনার সাথে এরকম একটি ঘটনাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা আজকে বিজেপি করবে। আমরা বিজেপির জ্বালাটা বুঝি, বিজেপির যন্ত্রণাটা আজকের দিনে দাঁড়িয়ে বুঝি। তারা না গিলতে পারছে না উগড়তে পারছে, কিন্তু আমরা রাজনীতিটা কোনোভাবে এই ক্ষেত্রে আনতে চাইছিলাম না, কিন্তু কিছু করার নেই। বিজেপি তাদের ফ্রাস্ট্রেশন বাইরে বের করবেই, তারা সেগুলো কথাগুলো বলবে। কিন্তু সর্বোপরি যে কথা আমাদের বলা, মানে আজকে যেহেতু আপনি জানেন ওখানে উদ্বোধন চলছে এবং সেই পুরো বিষয়ের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সহ পুরো ক্যাবিনেট, তার জন্য এখনো অবধি মমতা বন্দ্যোপাধ্যায় সময় হয়নি একটা টুইট করার, কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা করে। রাজশ্রী, আমি আত্রেই আছি। রাজশ্রী, একটু হয়তো আপনি বলবেন যে করেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিষয় নিয়ে শোক জ্ঞাপন করেন এবং আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। আর প্রত্যেক আহতকেই 50,000 টাকা করে তাদের পরিবারকে দেওয়া হবে। অগ্নিকাণ্ডে স্বজনহারাদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। আর এটা নিয়ে আপনারা শুনছিলেন যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছিল যে মুখ্যমন্ত্রীও টুইট করেননি, কিন্তু করেছেন মুখ্যমন্ত্রীও এই বিষয় নিয়ে তার সমবেদনা জানিয়েছেন আর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সেটাও তিনি জানিয়েছেন।
এটাই রাজস্বী, আমি একটু জানতে চাইবো প্রধানমন্ত্রীর আগে টুইট করা, মুখ্যমন্ত্রীর পরে শোক বা সমবেদনা জানানো, এটা কি খুব জরুরি ছিল, নাকি সিস্টেমটাকে সিস্টেমের মতো স্বচ্ছভাবে রান করানো সেটা বেশি জরুরি ছিল? একদমই জরুরি ছিল না, কিন্তু তৃণমূলের মুখপাত্র যখন এখানে নোংরা রাজনীতির কথা নিয়ে এলো, ওদের কি মনে হচ্ছে আমাদের কোন জ্বালা আছে সেটা আমরা নিজেরাও জানি না, কিন্তু ওরা নিজেরা আপনি নাচো মা, আপনি গাও মা, আপনি দাও মা করতালি করে যাচ্ছে। আর দীঘায় জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আমরা একদম পার্টির তরফ থেকে সবাই বলেছে যে আমরা যাবো কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। দীঘা গেলে পরে নিশ্চয়ই বেড়াতে যাব, আমাদের কোনো জ্বালার যন্ত্রণা নেই ওখানে। ধারণার মধ্যে অত্যন্ত ভুল ধারণার মধ্যে আছে, অত্যন্ত ভুল ধারণার মধ্যে আছে। কোনো উল্টো পাল্টা কথা বলছেন না, শুভেন্দুদা কোথাও এরকম কোনো কথা বলেননি। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে যে মানুষগুলো মারা গিয়েছে তাদের জন্য ঘোরাবেন না। আপনাকে ধন্যবাদ। আমি রাজর্ষি শুভম দুজনের কাছ থেকে একটু অব্যাহতি নিয়ে দেবাশিস বাবুর কাছে যাবো। দেবাশিস বাবু, আমি জানি না, কিন্তু এটাও ইতিমধ্যে পাল্টা এসছে তৃণমূল শিবির থেকে বা অন্যান্য শিবির থেকে, যে নির্দিষ্ট একটি প্রদেশে এবছর নির্বাচন আছে, আমাদেরই দেশের নির্দিষ্ট একটি রাজ্যে নির্বাচন আছে। সেই অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে কয়েকজন সেই রাজ্যেরও বাসিন্দা আছে। তাই কি প্রধানমন্ত্রী আগে টুইট করেছেন? তাই কি কেন্দ্রের তরফ থেকে তড়িঘড়ি ক্ষতিপূরণ ঘোষণা হলো? এই কথাগুলো এসছে। আমি বলছি দুদিক থেকে এই আলোচনাটাকে আমার রুচিহীন লাগছে একটাই কারণে, দেবাশিস বাবু, যদি নির্দিষ্টভাবে ভোট পাওয়ার জন্যই এমন নির্বাচনী প্রতিযোগিতা চলুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেই ভোট পাওয়ার প্রতিযোগিতাতে যদি দেখি যে একের পর এক বড় বড় হোটেল, বাড়ি, শপিং মল, এগুলো রাতারাতি অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে, সেন্টার হোক স্টেট হোক প্রতিযোগিতা করে এগুলোকে ঠিক করে দিচ্ছে, সেন্টার হোক স্টেট হোক প্রতিযোগিতা করে ইন্সপেকশন হচ্ছে, প্রতিযোগিতা করে এক একটা করে হোটেল বা বেআইনি শপিং মল বা বেআইনি হোটেল বা এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা মানা হচ্ছে না, বিধি মানা হচ্ছে না, সেখানে জরিমানা হচ্ছে, তাহলে ভালো লাগে না দেখতে দেবাশিস বাবু নাগরিকদের? ঠিক, আমি না অনির্বাণ এই জায়গাটা আসার চেষ্টা করছিলাম যে কে কি বলছে, আমি ওই রুচিহীন আলোচনায় যাচ্ছি না। আজকে যে মানুষগুলোর ক্ষতি হয়ে গেছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এটা সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুজনের কর্তব্য, তারা কর্তব্য পালন করুক, এর মধ্যে কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে যে গুড গভর্নেন্স বলতে আমরা কি বুঝি? গুড গভর্নেন্স মানে কি মন্দির মসজিদ বানানো, নাকি পুরো পশ্চিমবঙ্গকে যৌতুকগৃহ তৈরি করে দেওয়া? এই যৌতুকগৃহের জায়গাটাতে অনির্বাণ আমাদের হিট করতে হবে, আমরা অন্য জায়গাতে হিট করে লাভ নেই। কারণ হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে কেন এখানে, এটা পুরোটা প্রশাসনিক ব্যর্থতা। কারণ এই যে লাইসেন্স গুলো যখন দেওয়া হয়েছে বা এই লাইসেন্স গুলো নেওয়া হয়েছে, সেখানে অর্থনৈতিক লেনদেন ডেফিনেটলি ছিল, না হলে কি করে একটা ফায়ার এক্সিট নেই, ফায়ার কাজ করছে না, কি করে হোটেলটা চলতে পারে? তার মানে ওখানে যারা দায়িত্বে ছিলেন তারা সবাই, যেটা রাজস্বী বলার চেষ্টা করছিল, ও রাজনীতির কথা আমি ছেড়ে দিয়ে বলছি, সত্যি তো এটা আমরা দেখে যাচ্ছি যে একটা বালি পড়লে তৃণমূলের কাউন্সিলর ছুটে চলে যায়, সেখানে কি করে এখানে এরকম একটা ঘটনা ঘটতে পারে? এবং তৃণমূল কাউন্সিলররা জানেন না, এবং ওখানকার পুরমন্ত্রী জানেন না, আমাদের দমকল মন্ত্রী হঠাৎ করে সাধু সেদে বলছেন যে এখানে অন্যায় হয়েছে। তিনি এতদিন কি করছিলেন? ওনার ফায়ার লাইসেন্সটা কোথা থেকে? অনেক ধন্যবাদ দেবাশিস বাবু, রাজর্ষী এবং শুভম বাবু, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। ফুল এন্ড ফাইনালে আমরা আলোচনা করছি, কথা বলছিলাম বড়বাজারের মেছুয়াতে হোটেলে অগ্নিকাণ্ড নিয়ে। সেখানে প্রশাসনকে রীতিমতো কাঠগড়ায় তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কি বলেছেন শুনবো। প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ, এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে মার্ডারই বলা উচিত, এদের দুর্ঘটনা বলা উচিত না। বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যৌতুকগৃহ বানিয়ে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদবোধ নেই। তিনি ওদিকে নাচ গান, মেলা, কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে এই যে ছেলে খেলা হচ্ছে, তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে, যে এই 14-15 জনের জীবন চলে গেল? আগামী জানি না আগামী দিনে আরো বাড়বে কিনা, আগামী সময় যত আসছে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়বে কিনা আমার জানা নেই, কিন্তু এটা টোটাল প্রশাসনিক অপদার্থতার অন্যতম চরম নিদর্শন। কোনো নিয়ম কানুন কিচ্ছু মানা হচ্ছে না। কলকাতার, বিশেষ করে উত্তর কলকাতার যে ঘিঞ্জি এলাকাগুলো আছে, বড়বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে। এবং মুখ্যমন্ত্রী নেই, মুখ্যমন্ত্রী দীঘায় গিয়ে বসে আছেন, তিনি ওখানে ব্যস্ত। মানুষের মৃত্যু হোক, সে মৃত্যু যেভাবেই হোক, আগুনে পুড়ে হোক, পশ্চিমবঙ্গে অর্থের বিনিময়ে সেই সমস্ত বিষয়কে ধামাচাপা দেওয়া হবে। তাদের সঙ্গে প্রতিযোগিতায় দিল্লিও নেমে গেছে। এখন মৃত্যুর কারণ বন্ধ করলে মৃত্যু হবে না, আর মৃত্যু না হলে আপনাদের টাকার
ঝোলা নিয়ে আসতেও হবে না। কেউ কারি বাপের টাকা দিচ্ছে না, রাজ্যের বাবার সম্পত্তি নয়, কেন্দ্রের বাবার সাথে মানুষের টাকা নিয়ে সব কি হচ্ছে? মানুষের মৃত্যু ঠেকান। বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন আর তার জন্যই হয়তো প্রাণটা রক্ষা হলো। বড়বাজারের ঋতুরাজ হোটেলে ফিরে দেখেন সব পুড়ে খাক হয়ে গিয়েছে, ছাই। আগুনের গ্রাসে লক্ষাধিক টাকার জামা কাপড়, কাজ করেনি অগ্নি নির্বাপন ব্যবস্থা, জল না পড়ায় বাড়ে বিপদ। বন্ধ ছিল এমার্জেন্সি গেট, বলছেন বরাত জোরে বেঁচে যাওয়া আবাসিক। हम जब रात को हम मार्केट में शॉपिंग कर रहे थे, हमको जब होटल जाने का टाइम आया तो हमने दुकानदार को बोला कि हमको उस होटल पे जाना है, हमारा सामान छोड़ दो। दुकानदार ने बोला वहाँ पे पूरी आग लगी हुई है। हम वहाँ से तुरंत अपने होटल की तरफ भागे, बट हमको वहाँ को जाने नहीं दिए। घूमते फिरते हमने 1-2 होटल देखा, अच्छा नहीं लगा, फिर रात को यहाँ पर आए, हमारे पास कुछ भी नहीं है। वहाँ पर ना कोई सामान मिल रहा है, ना कोई अपडेट कर रहा है, कोई हेल्प नहीं कर रहा वहाँ पर। तो रूम में चेक इन कराया, मैंने अपना ट्रॉली लगेज रखा, उसके बाद मैं एक पार्टी से मिलने बड़ा बाजार चला गया। पार्टी के पास 1-1.5 घंटा बैठा, वहाँ से आने के बाद जैसे ही होटल में इन ही कर रहा था तो भगदड़ मची हुई थी, होटल में आग लग गई। मेरा लगेज तो सर रूम में ही था ना, चाबी तो मेरे पास ही है। सर नुकसान तो है, पूरा शॉपिंग वॉपिंग किए थे। अमाउंट तो क्या ही बोले सर, उसमें मोटा मोटी 40-50 हज़ार के आसपास का होगा। এই অগ্নিকাণ্ডের বড় আপডেট এই মুহূর্তে আসছে। আটক করা হয়েছে হোটেলের ম্যানেজারকে। অগ্নিকাণ্ডের ঘটনায় আটক করা হয়েছে হোটেলের ম্যানেজারকে। সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সুপ্রিয়, কি খবর? দমকলের তরফ থেকে এই যে ছতলা হোটেলে, বড়বাজার এলাকার হোটেলে যে অগ্নিকাণ্ডের ঘটনা গতকাল ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দমকলের তরফ থেকে জোড়াসাঁকো থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে তুমি নিশ্চয়ই জানো যে ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি আরো যে বড় খবর আমরা জানতে পারছি যে এই হোটেলের যে ম্যানেজার, তাকে কিন্তু ইতিমধ্যেই আটক করে জোড়াসাঁকো থানাতে জিজ্ঞাসাবাদ চলছে। যদিও হোটেলের মালিক, তার এখনো কোনো রকম খোঁজ পাওয়া যায়নি, সে পলাতক বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে হোটেলের ম্যানেজারকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং দমকলের তরফ থেকে করা অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু হয়েছে। এফআইআর দায়ের করে কিন্তু তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে এবং তার পাশাপাশি আরো যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফরেনসিক বিশেষজ্ঞ থেকে শুরু করে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিক আটক করা হয়েছে ম্যানেজারকে। এদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ। ফুল এন্ড ফাইনাল নিয়ে রয়েছে আমরা আপনাদের সঙ্গে। আমি অনির্বাণ, আমার সঙ্গে রয়েছে অত্রেই। এবং কোন পথে প্রত্যাঘাত, এই মুহূর্তে সেই আতঙ্কেই যখন কাঁপছে একদিকে পাকিস্তান, তখন আমাদের স্ট্র্যাটেজি তৈরির সময়। পরপর 5টা গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী। সিসিএস অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি, সিসিপিএ ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স, রাজনৈতিক অবস্থা সংক্রান্ত বিষয়ক ক্যাবিনেট কমিটি, এবং সিসিইএ অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ মন্ত্রক এবং বিদেশ সংক্রান্ত বিষয়ে ক্যাবিনেট কমিটি। পরপর মন্ত্রিসভার বৈঠকগুলো করলেন মোদী। ক্যাবিনেট মিটিংয়ের পর রাজনাথ এবং অমিত শাহর সঙ্গে অর্থাৎ দেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলাদা আলাদা করে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জেপি নাড্ডা এবং শিবরাজ সিং চৌহান। বিকেল 4টে কেন্দ্রের তরফে আজ সাংবাদিক বৈঠক। সেই বৈঠকে কি ঘোষণা হতে পারে এই নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। আর এই সাংবাদিক বৈঠকের দিকে নজর শুধুমাত্র দেশের নয়, দেশের মানুষের নয়, আন্তর্জাতিক দুনিয়ার। ভারত কি করতে চলেছে, এই বৈঠক থেকে কি তার কোনো ইঙ্গিত পাওয়া যাবে? কোনো আনুষ্ঠানিক ঘোষণা, সরকারি ঘোষণা আসবে? এই মুহূর্তে নয়াদিল্লিতে যে রাজনৈতিক মন্ত্রিসভার তৎপরতা, যে রাজনৈতিক তৎপরতা, প্রশাসনিক তৎপরতা, সামরিক তৎপরতা, তার দিকে চোখ দিয়ে বসে আছে গোটা দুনিয়া। তার কারণ দক্ষিণ পূর্ব এশিয়ায়, দক্ষিণ এশিয়ায় ভারত এই মুহূর্তে সব থেকে বড় শক্তি এবং সেই শক্তি কি করবে, কোন দিকে যাবে সেদিকে নজর। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের ইনপুট এডিটর সৈকত বসু। কথা বলবো সৈকতের সঙ্গে। সৈকত, জানতে চাইবো পরপর এই বৈঠকগুলো সম্পর্কে এবং আমাদের পরবর্তী স্ট্র্যাটেজি বা কৌশল কি হতে পারে তার সম্পর্কে কোনো আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে সৈকত? হ্যাঁ, দেখো, পরপর আজকে 5টা বৈঠক করেছেন। সিসিএস এর বৈঠক হয়েছে, তারপরে একাধিক বৈঠক আছে, পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি, ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স, তারপর এক্সটার্নাল অ্যাফেয়ার্স কমিটি, তাদের বৈঠকগুলো হয়েছে। এখন প্রত্যাঘাতের পথে ভারত হাঁটছে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এবং প্রত্যাঘাত তো শুধু সামরিক প্রত্যাঘাত নয়, প্রত্যাঘাতের অনেক দিক আছে। কূটনৈতিক পথে ইতিমধ্যেই প্রত্যাঘাত করেছে ভারত। যেমন আমরা সিন্ধু জল চুক্তিকে রদ করেছি, সিন্ধু জল চুক্তি হ্যাজ বিন কেপ্ট ইন অ্যাবেন্স, ফলে এইটা একটা কূটনৈতিক প্রত্যাঘাত। এরপরে রয়েছে অর্থনৈতিক প্রত্যাঘাত। সেখানে আমাদের কি করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখা হয়েছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারত থেকে অনেক বেশি পণ্য পাকিস্তানে রফতানি করা হয়
তুলনায় পাকিস্তান থেকে অনেক কম পণ্য ভারতে আমদানি করা হয়, ফলে ভারতীয় পণ্যের ওপরে পাকিস্তান অনেক বেশি নির্ভরশীল। এইটা একটা দ্বিতীয় অর্থনৈতিক চাপের মধ্যে ইতিমধ্যেই পাকিস্তানের অর্থনীতির অবস্থা খুব খারাপ, সেদিকে রাখা হয়েছে। ঠিক এরকম আমি পরবর্তী কৌশলগুলো নিয়েও কথা বলতে আসছি, কিন্তু এই যে চূড়ান্ত তৎপরতা চলছে, একের পর এক বৈঠক করছেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা থাকাকালীন লোকসভাতে অধীর রঞ্জন চৌধুরী তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কমিটির সংসদীয় স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন, এই হাল হকিকত তার অনেকটাই জানা এবং নিজেও কেন্দ্রের মন্ত্রী ছিলেন। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এই তৎপরতা সম্পর্কে শুনবো। বলছে যে সরকার তার অধীনে থাকে সেনাবাহিনী, তাই সেই সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করবে সরকার, এটা তো হওয়া উচিত। সেনাবাহিনীকে সবসময় পূর্ণ স্বাধীনতা দেওয়া থাকে, এটা সরকার তো নিজের দায়িত্ব বোঝা সরিয়ে সেনা ঘাড়ে চাপিয়ে দিল। এবার সেনা যদি বলে যে না দেরি হবে, তো বললো আমি তো কিছু করিনি, সেনারা বললো তাই। মূল দরকার রাজনৈতিক ইচ্ছা শক্তি, পলিটিক্যাল উইল। প্রথম, পাকিস্তানকে আক্রমণ করা প্রয়োজন কি প্রয়োজন নয়। সৈকতদা, একটা কথা স্পষ্ট যে গতকাল সেনাকে এই ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়ার পর, জানিয়ে দেওয়ার পর প্রধানমন্ত্রীর তরফ থেকে 3 বাহিনী যা করা করবে সেটা নিয়েও কিন্তু একটা সমালোচনার মুখে পড়তে হচ্ছে। অধীর রঞ্জন চৌধুরীরা বলছেন রাজনৈতিক সদিচ্ছা প্রশ্নটা থেকে পালিয়ে যেতে চাইছে সরকার। সৈকতদা, এটার সঙ্গে আমি পুরোপুরি একমত নয়। তার কারণ হচ্ছে প্রত্যাঘাতের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা আছে বলেই আমার মনে হয় যে সেনাকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী, এবং সত্যি রণকৌশল কি হবে, কখন আক্রমণ করা হবে, আমাদের সেনা পুরোপুরি প্রস্তুত কিনা, কোন কোন সেক্টরে আঘাত হানা হবে, সে ব্যাপারটা তো সেনা প্রধানরাই সিদ্ধান্ত নেবেন। এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় হতে পারে না। কিন্তু রাজনৈতিক কর্তৃত্বের পক্ষ থেকে যারা রাজনীতির নেতা আছেন, যারা ক্ষমতায় আছেন, তাদের পক্ষ থেকে সেনাদের এই বার্তা সম্ভবত দেওয়া হয়েছে যে আমরা রাজনৈতিকভাবে তোমাদের ব্যাকিং দিতে প্রস্তুত, আমরা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন ফ্রন্টে প্রত্যাঘাত করা হবে পাকিস্তানকে। এবার তোমরা ধন্যবাদ সৈকত। কথা বলছিলাম আমাদের ইনপুট এডিটর সৈকত বসুর সঙ্গে। আত্রেই তোমার কাছে বোধহয় সম্ভবত নতুন কোনো ব্রেকিং আসছে। একদম, কারণ পাকিস্তান প্রতি মুহূর্তে মুহূর্তে বুঝতে পারছে যে ভারত হামলা চালাতে পারে, আর এই হামলার আশঙ্কা থেকেই সমস্ত বিমানবন্দরে পাকিস্তানের সেখানে জারি করে দেওয়া হয়েছে হাই অ্যালার্ট। সব বিমানের উপরেই কড়া নজরদারি চলছে। মহড়া শুরু করেছে পাক বায়ুসেনা। বিমান বাহিনীর মহড়ার জন্য লাহোর, ইসলামাবাদে বন্ধ এয়ার স্পেস। 2রা মে পর্যন্ত নোটিশ জারি করেছে পাকিস্তান। কথায় বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা বা ভারতীয় গোয়েন্দারা যখন খুঁড়তে শুরু করেন তখন একেবারে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছে যেতে পারেন, এতটাই খোঁড়াখুড়ি করেন। এবং সেই খোঁড়াখুড়ি করতে গিয়ে তারা যা পেয়েছেন তার এক্সক্লুসিভ ডকুমেন্টস এই মুহূর্তে TV9 বাংলার হাতে। কোন কায়দায় পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালানো হয়েছিল এবং সেই হামলা চালানোর সময় কোন কোন কোড ওয়ার্ড ব্যবহার করা হয়েছিল সেগুলো এই মুহূর্তে এক্সক্লুসিভ TV9 বাংলার হাতে। আপনাদেরকে জানাবো সেই টুলকিটের বিস্তারিত সম্পর্কে। 10খানা চ্যাপ্টার, মানে 10টা অধ্যায়। আপনারা ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর সময় দেখেন ছেলে মেয়েদের স্কুলের বইতে ইতিহাস, ভূগোল, অঙ্ক বা ফিজিক্সের বইতে দেখেন চ্যাপ্টার, একেবারে সেরকম চ্যাপ্টার ধরে ধরে, অধ্যায় ধরে ধরে বিভক্ত ছিল এই টুলকিট, যার প্রত্যেকটা চ্যাপ্টারে নতুন কোড ওয়ার্ড, নতুন নির্দেশিকা। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সিজান মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সিজান, জানতে চাইবো তোমার কাছ থেকে সম্পর্কে। দেখো, যে টুলকিট উদ্ধার হয়েছে সেটা মূলত তারা কি কি কোডওয়ার্ড ব্যবহার করেছে সেরকম বেশ কিছু উদাহরণ পাওয়া গেছে। অস্ত্র হাত বদল থেকে শুরু করে খাতরা বলতে নিরাপত্তা বাহিনীর নজরে পড়ে যাওয়া, কোথাও অ্যাটাকের বিষয়টা রয়েছে, সেগুলো সমস্তটাই কোড ওয়ার্ডে করা হয়েছে। এবং সেই জায়গা থেকে এটা স্পষ্ট দীর্ঘদিনের একটা পরিকল্পনা থেকেই এই হামলা চালানো হয়েছে এবং তার পেছনে বড় মাথা রয়েছে। এবং আমি তোমাকে দেখাবো, এই মুহূর্তে আমরা কুপওয়াড়া জেলাতে রয়েছি। কুপওয়াড়া জেলার একদম উত্তর প্রান্তে আমরা সেই দিকেই যাচ্ছি, যেখানে আমরা খবর পাচ্ছি যে কাশ্মীর পুলিশের SOG এবং সেনা সেখানে একটা অপারেশন চালাচ্ছে, কারণ সন্দেহ করা হচ্ছে এখানে কয়েকজন মিলিটেন্ট তারা কিন্তু লুকিয়ে রয়েছে। এদের সঙ্গে সরাসরি এই হামলার যে সঙ্গে যুক্ত যারা, তাদের যোগ আছে কিনা সেটা স্পষ্ট নয়, কিন্তু এটা ঘটনা তারা কোনোভাবে ইনফিল্ট্রেট করেছে। এবং সেই গ্রামের মধ্যেই আমরা এখন পৌঁছচ্ছি, যেখানে এই মুহূর্তে সেখানে গুলির লড়াই চলছে বলে আমরা জানতে পারছি, বা সেখানে অপারেশন চলছে বলে আমরা জানতে পারছি। এবং সেই জায়গা থেকে এটা স্পষ্ট উপত্যকার বিভিন্ন এলাকায় কিন্তু এই মিলিটেন্টদের খোঁজার কাজ চলছে। এবং নিশ্চিতভাবে এই অপারেশনের খুব বিস্তারিত তথ্য এই মুহূর্তে তোমার কাছে চাইবো না সিজার, কিন্তু তুমি আমার সঙ্গে থাকো, তার কারণ এই মুহূর্তে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ আর্য ঘোষ আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। আর্যবাবু, এই যে ধরনের টুলকিটে ব্যবহার করা কোডের কথা জানা যাচ্ছে পেহেলগাঁও হামলার সময়, বিজি মানে অস্ত্র দেওয়া হতে পারে,
কোড ওয়ার্ড ব্যবহার করা হয়েছে খাতরা, নিরাপত্তা রক্ষীদের নজর রয়েছে, কিন্তু এটা না হয় ধরে নিলাম তা খুব সাধারণ কোড ওয়ার্ড, কিন্তু ড্রপ অর্থাৎ অস্ত্র হাত বদল করা হয়ে গেছে। মিলিটারি ইন্টেলিজেন্সের সক্রিয় উপস্থিতি, সহযোগিতা এবং নির্দেশ ছাড়া, নিয়ন্ত্রণ ছাড়া এই ধরনের কোড ওয়ার্ড কি ব্যবহার করে সাধারণভাবে সন্ত্রাসবাদীরা? না, কোনোভাবেই না। এটার পেছনে আমি প্রথম থেকেই বলে যাচ্ছি যে এটা ইজ বিং সুপারভাইজড ডিরেক্টলি বাই দি পাকিস্তান আর্মি। এটা একদম ডিরেক্ট সুপারভিশন পাকিস্তান আর্মি এসএসজি এর আন্ডারে হচ্ছে এবং এদের সঙ্গে যোগাযোগ রাখছে, এদেরকে ট্রেন করেছে, কোড ওয়ার্ড, টুল কিট এই সমস্ত সাপ্লাই করেছে আসিম মুনির। এই হচ্ছে মাস্টার মাইন্ড। আপনারা জেনে রাখুন, এটাই একমাত্র মানে যারা এসছে তারা একদমই ট্রেন্ড। এসএসজি কমান্ডোজ এসছে, পাকিস্তানি আর্মি রেগুলার্স এসছে, লোকাল সাপোর্ট থাকতে পারে, কিন্তু আপনারা নিশ্চিত থাকুন আর এটা মিলিয়ে নেবেন, পরে প্রমাণিত হবেই হবে। আমাদের এখানে পাকিস্তানি স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডোজ ইনফিলট্রেট করেছে এবং পাকিস্তানি আর্মি রেগুলার্স ইনফিলট্রেট। একেবারে আর্যবাবু, আপনি যেমনটা বলছেন অনেকটা সেরকমই খবর পাওয়া যাচ্ছে। রাত্রেই সেই পরবর্তী খবরটা আপনাদের দিচ্ছে। এখনো পর্যন্ত পহেলগাঁও হামলার পর এখনো পর্যন্ত পাকিস্তানের নকশার মধ্যে, পাকিস্তানের পরিকল্পনার মধ্যে রয়েছে, ষড়যন্ত্রের মধ্যে রয়েছে আমাদের দেশ। এখনো পর্যন্ত কিভাবে রয়েছে তার বিস্তারিত জানাচ্ছি আপনাদের কাছে। কিছুক্ষণ আগে সিজার আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এমন একটা জায়গায় সিজার যাচ্ছেন যেখানে অভিযান চলছে, জঙ্গি আর সেনার মধ্যে গুলি চলছে। আপনাদের জানায় 125 থেকে 130 জন জঙ্গি এখনো পর্যন্ত জম্মু কাশ্মীরে সক্রিয় হয়ে রয়েছে। আর এই উপত্যকায় লুকিয়ে রয়েছে, শুধুমাত্র কাশ্মীরে লুকিয়ে রয়েছে 70 থেকে 75 জন। তাহলে ভাবুন কত জঙ্গি তারা এখন প্রশিক্ষণ নিয়ে এই এলাকায় রয়েছে, এই উপত্যকায় রয়েছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সায়ন্ত, অত্যন্ত আতঙ্কের একটি তথ্য সামনে এসেছে যে এতজন অ্যাক্টিভ, তারা প্রশিক্ষিত, ঠিক কি তথ্য উঠে আসছে, কি জানা যাচ্ছে? আর একদমই মিলিটারি ইন্টেলিজেন্স সূত্রে কিন্তু এই বিষয়টি জানা যাচ্ছে যে প্রায় 70 থেকে 75 জন শুধুমাত্র কাশ্মীরে এবং জম্মু রাজৌরি সেক্টরে প্রায় 60 থেকে 65 জন জঙ্গি লুকিয়ে রয়েছে। আর তাদেরকে অপারেট করছে কোথা থেকে? পাক অধিকৃত কাশ্মীরে যে লঞ্চ প্যাডগুলি রয়েছে সেখান থেকে অপারেট হচ্ছে। অর্থাৎ সেখান থেকে যাবতীয় অপারেশনের মাধ্যমে কিন্তু এখানকে যারা জঙ্গিরা রয়েছে, যারা প্রশিক্ষিত জঙ্গি, তারা এইখানে পেহেলগাঁওয়ের মতো ঘটনা ফের ঘটানোর জন্য কিন্তু রীতিমতো প্রস্তুত হয়ে রয়েছে। আর আরও একটা বিষয় তোমায় তথ্য দিয়ে রাখি, এই যে জঙ্গিরা রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রাক্তন পাক সেনার কমান্ডো বাহিনী যারা প্রাক্তন অবসর নিয়ে নিচ্ছে তারাও কিন্তু এই জঙ্গি সংগঠনের মধ্যে ঢুকে রয়েছে। অর্থাৎ তারাও কি যথেষ্ট প্রশিক্ষিত। স্বাভাবিকভাবে বলা চলে যে পাক সেনার মদতে শুধু নয়, পাক সেনার অবসরপ্রাপ্তরাও এই জঙ্গি সংগঠনের মধ্যে ঢুকে রয়েছে, যারা ভারতের মধ্যে নাশকতা চালানোর জন্য ইতিমধ্যে প্রস্তুত। একেবারে ঠিক এই কথাটাই সায়ন্ত কিছুক্ষণ আগে আমাদেরকে আর্য ঘোষ বলছিলেন, তোমার সঙ্গে কথা হওয়ার আগে ঠিক আগেই আর্য ঘোষ এই কথাটা বলছিলেন। সরাসরি পাক সেনার এসওজিরা ইনফিলট্রেট করেছে, অর্থাৎ ভারতে ঢুকেছে, কোনো না কোনো ছদ্মবেশে কোনো না কোনোভাবে ঢুকেছে এবং তারা এখনো পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে। ছাত্রী যেমনটা বলছিল সায়ন্ত। আর ঠিক এখানেই পেহেলগাঁও হত্যাকাণ্ডে আরো একজন জঙ্গির পরিচয় সামনে এসেছে। পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করেছিল কুপওয়ারার ফারুক আহমেদ। লস্করের শীর্ষ কমান্ডার এই ফারুক আহমেদ পাক জঙ্গিদের ভাইসারানে পৌঁছতে সে সাহায্য করে। গত 2 বছরে ফারুকের সাহায্যে একাধিক হামলা চালিয়েছে জঙ্গিরা। আর একটা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পাক জঙ্গিদের সঙ্গে সে যোগাযোগ রেখেছে। 1990 থেকে 2016 এর মধ্যে বহুবার পাকিস্তানে সে গেছে। লস্করের শীর্ষ কমান্ডার, সে নানান রকমের তথ্য বা প্রশিক্ষণ নিয়ে এসেছে। দিন কয়েক আগেই কুপওয়ারায় ফারুকের বাড়ি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। দীঘায় জগন্নাথ ধামে আপনারা জানেন আজ জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। দারু ব্রহ্ম অর্থাৎ কাঠের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করলেন পুরী থেকে আসা পান্ডারা, আর পাথরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করলেন ইসকনের সন্ন্যাসীরা। কিছুক্ষণ পরেই দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। দীঘা থেকে কথা বলবো দীক্ষার সঙ্গে। দীক্ষা, প্রস্তুতি এই মুহূর্তে কোন স্তরে রয়েছে, কি কি এখনো পর্যন্ত সম্পন্ন হলো, সামনে আগে আর কি কি সম্পন্ন হওয়ার রয়েছে, যদি বিস্তারিতভাবে আমাদের দর্শকদের সামনে একটু তুলে দাও।
দেখো গতকালই আমরা দেখেছিলাম মহাযজ্ঞ শেষ হয়েছে এবং আজকে দ্বারোদ্ঘাটন অর্থাৎ গর্ভগৃহ যেটা সেখানে দ্বারোদ্ঘাটন হবে। গতকালের যেটা ছিল যে ঠাকুরকে যে শয়ন দেওয়া সেগুলো হয়ে গেছে। আজকে এখন এই মুহূর্তে ভেতরে কালচার অর্থাৎ সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটা হচ্ছে এবং 11:10 থেকে আজকে সকাল 11:10 থেকে 11:30 অর্থাৎ 20 মিনিটের যে শুভক্ষণ ছিল সেই শুভক্ষণে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গিয়েছে। বিগ্রহের যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় সেই গর্ভগৃহের সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা কিন্তু ইতিমধ্যেই আজকে সকালবেলা হয়ে গিয়েছে। আমরা পুরীর জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে যেটা শুনে থাকি, ব্রহ্মদারু যেটা কাঠের বিগ্রহ, সেই কাঠের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেছেন যারা পুরী থেকে এসেছেন সেই পান্ডারা, আর পাথরের যে বিগ্রহ রয়েছে তার প্রাণ প্রতিষ্ঠা করেছেন ইসকনের সন্ন্যাসী যারা আছেন তারা। পাশাপাশি ভেতরে রাধাকৃষ্ণের একটি মূর্তি রয়েছে, তারও প্রাণ প্রতিষ্ঠা আজকে করা হয়েছে, সেই প্রাণ প্রতিষ্ঠা করেছেন ইসকনের যারা ভক্ত আছেন তারা। আমরা শুনেছি যে জগন্নাথ দেবের যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয় পুরীতে, তখন যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন তার চোখ বন্ধ করা থাকে, গোটা পুরীর আলো সেদিনকে নিভিয়ে দেওয়া হয়। আজকে কিন্তু অনুরূপ হয়েছে, আজকে পুরীর আলো নেবানো হয়নি, কিন্তু মন্দিরের ভিতরে তারাই ছিলেন যারা প্রাণ প্রতিষ্ঠা করেছেন, তাদের প্রত্যেকের চোখ বাঁধা ছিল। শুভজিৎ আমাদের সঙ্গে থাকো। আর হাইকোর্টের অনুমতি নিয়ে কাঁথিতে আজকে সনাতনী সম্মেলনে বিরোধী দলনেতা, সেখানে অনুষ্ঠানে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। পবিত্র দিন সারা পৃথিবীতে যেখানে যেখানে সনাতন ধর্মের মানুষ আছেন, প্রথমে গতকাল কলকাতাতে জ্বালা, ভীষণ জ্বালা। আসতে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। জয় শ্রীরাম। জালি শ্রীরাম। মমতা জালি হিন্দু, মমতা জালি হিন্দু। মমতা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, মমতা হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে, মমতা জালি হিন্দু। আপনারা দেখছেন একদিকে দীঘাতে জগন্নাথ ধামের উদ্বোধন, দ্বারোদ্ঘাটনের অপেক্ষার কিছু সময়ের মধ্যে মুখ্যমন্ত্রীর হাতে, এবং তারপরে দেখতে পাচ্ছেন পাশাপাশি অন্য আরেকটি ছবি, কাঁথিতে আজ সনাতনী সম্মেলন। এবার একটা গুরুত্বপূর্ণ খবর দেখাবো, যেটা সাধারণ মানুষ উন্মুখ হয়ে রয়েছেন এই খবরের জন্য। আইসিএসসি এবং আইএসসির রাজ্যের ছাত্রছাত্রীদের টেক্কা দিয়ে দিল ছাত্রীরা। বাংলায় আইসিএসসিতে ছাত্রীদের পাশের হার 99.04%, বাংলায় আইএসসি পরীক্ষায় ছাত্রীদের পাশের হার 99.38%। বোর্ডের সার্বিক ফলেও এগিয়ে মেয়েরা, ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে রয়েছে এই দুই বোর্ডের দুই পরীক্ষায়। আইসিএসসি এবং আইএসসিতে রাজ্যের ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা। বাংলায় আইসিএসসিতে ছাত্রীদের পাশের হার 99.04%, আর আইএসসিতে ছাত্রীদের পাশের হার 99.38%। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH